এই প্রসঙ্গটা একটা রীতিমতন চারিদিকে ভয়ের ইনফরমেশন ছড়িয়ে পড়েছে। ভয়ের ইনফরমেশনটা হলো যে বাংলাদেশে কোনো একটা দাঙ্গা আসন্ন, সেটা খুব সম্ভবত ইলেকশনের পর দিন থেকে কিংবা যে কোনো সময়। এই খবরটাকে আরো বেশি করে, এই ধরনের একটা খবর, এই ধরনের একটা ধারণা, ঠিক খবর বলা ভুল হবে, এই ধরনের ধারণাকে আরো বেশি উস্কানি দিয়েছে, হাওয়া দিয়েছে ইন্ডিয়ানদের একটা সিদ্ধান্ত, একটা অ্যাটিচিউড। অলরেডি তারা ঘোষণা করেছে যে বাংলাদেশে যতগুলো তাদের হাইকমিশন অফিস আছে, হাইকমিশন তো রাজধানীতে একটাই থাকে, কিন্তু উপ অফিস অনেকগুলো আছে, রাজশাহী, চিটাং, হ্যান অমুক জায়গায় আছে, ইভেন আমাদের শিলিগুড়ির বর্ডারে বাংলাদেশের ভিতরেও আছে একটা। এগুলোকে উপ হাই কমিশনার টাইপের কথা বলে, পরিচয় দেয়। এই সবগুলো অফিসকে অ্যাকচুয়ালি টার্মটা হলো নন ফ্যামিলি ডিউটি স্টেশন। অর্থাৎ এই কথাটা শুরু করেছে, আসলে চালু করেছে ইউএন। ইউএনের কোনো অফিস দুটো ধরনের, আমরা সাধারণ মানুষ ইউএন বলতে একটাই বুঝি, কিন্তু ইউএনের ভিতরে ইউএন বলতে দুই ধরনের অফিস আছে মেজর ভাগ হিসেবে। যদি স্টেবল হয় একটা দেশ, বুঝবেন কি করে ইউএনের চোখে সে ওই দেশটাকে স্টেবল মনে করে কিনা? তা চেনার উপায় হলো, যদি দেখেন ওই দেশের সবচেয়ে বড় প্রোগ্রামের জাতিসংঘ তৎপরতাটা হলো ইউএনডিপি নামে একটা প্রোগ্রাম, ইউনাইটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোগ্রাম, এরকম নাম দিয়ে। এটা হলো, যদি এই অফিস থাকে তাহলে বুঝবেন যে এই অফিসটাকে ইউএনের দৃষ্টিতে স্টেবল দেশ মনে করা হয়। আর ঠিক উল্টা, এখানে দেখবেন ফান্ড খুবই কম, অলমোস্ট নাই, ইউএনডিপি প্রোগ্রামই নেই। তাহলে আছেটা কি? আছে হলো একটা ইউএন মিশন আছে, শান্তি মিশন আছে। যদি শান্তি মিশন থাকে তাহলে তো বুঝবেন ইউএনের চোখে ওই দেশটা একটা আনস্টেবল দেশ, যুদ্ধ চলতেছে ভিতরে, সেই জন্য না শান্তি মিশন বইছে। তাহলে হয় ইউএনডিপি নাহলে শান্তি মিশন, এই দুটার। ওকে, এখন যে মূল কথাটা আসি, যদি শান্তি মিশন থাকে, ইউএনডিপির অফিস যেগুলো হয়, ইউএনডিপির অফিসে আপনি ফ্যামিলি স্টেশন, কিন্তু এটা অর্থাৎ যে স্টাফরা এখন চাকরি করবে তাদের স্টাফরাদেরকেও তারা ওই দেশে নিয়ে যাবে ফ্যামিলি স্টেশনের জন্য। আর মিশন বাই ডিফল্ট, ইউএন মিশন বাই ডিফল্ট নন ফ্যামিলি ডিউটি স্টেশন। অর্থাৎ ওইখানে চাকরি করতে গেলে বউ পোলাপান নিয়ে যাওয়া যাবে না, কোনো ইউএন মিশনে বউ পোলাপান নিয়ে যাওয়ার সুযোগ নেই। সো ঠিক সমতুল্যভাবে ইন্ডিয়ান হাই কমিশন ঘোষণা করেছে দিল্লি থেকে, বা ইন্ডিয়ান পররাষ্ট্র বিভাগ, যে বাংলাদেশের সবগুলো অফিস তাদের নন ফ্যামিলি ডিউটি স্টেশন। শুধু তাই না, সবাইকে সাতটা দিয়ে একটা বিশেষ প্লেন খাড়া করছে তারা, গত রাত্রে বা পরশু দিন বোধহয়, সবগুলোকে ওই প্লেনে উঠে নিয়ে চলে গেছে, ফ্যামিলির মধ্যে ফেরত নিয়ে চলে গেছে অলরেডি। অর্থাৎ বাংলাদেশের ইন্ডিয়ান অফিসগুলা এখন নন ফ্যামিলি ডিউটি স্টেশন হয়ে গেছে। এটা যে ইঙ্গিত ছড়াই দিছে পুরো বাংলাদেশে, যে তাহলে কি বাংলাদেশে একটা ব্যাপক দাঙ্গা হাঙ্গামা আসন্ন। এই হচ্ছে মানুষের ভিতরে ভয় ধরি করার মূল জায়গাটা। আমি অনেক জায়গায় বলেছি, আমার অনুমান তাই, ইন্ডিয়ানরাই তারেক জিয়ার ভরসায় বসে নাই যে তারেক জিয়া ক্ষমতা আসবেন তাদেরকে এইবার হাসিনাকে বসানোর সুযোগ দিবে, ওই ভরসায় বসে না। এটা আলাপ হয়েছে ঠিকই, কিন্তু তারা মনে করছে অ্যাকশন নাম্বার 2 হিসাবে আমাদের আর একটা প্রোগ্রাম চালু রাখতে হবে। সেইটাই হচ্ছে যে তারা 13 তারিখ থেকে একেবারে যত আওয়ামী লীগার ইন্ডিয়াতে আছে তাদেরকে দিয়া, আওয়ামী লীগের এখন পালায় আছে, প্রকাশ্যে আসতে পারতেছে না। আগে তো চোরাগুপ্তা দিয়ে একটা মিছিল করতো, তারা মনে করে 13 তারিখ থেকে আমাদের প্রকাশ্যে মিছিল, মিটিং এবং বর্ডার পেরিয়ে ঢুকে পড়া, এই প্রোগ্রামে নেমে পড়তে হবে আমাদেরকে। কারণ এই চাপ সৃষ্টিটা যদি না করি তাহলে তারেক জিয়া রাজি হবে না, অথবা তারেক জিয়া যদি রাজি না হয়, তারেক জিয়া যদি বিট্রে করে, তখন কি হবে? আমরা কি বসে বসে দেখবো, আঙুল চুষবো? না, এটা হতে পারে না। সো আমাদের চাপ সৃষ্টি করার জন্য প্লাস বিকল্প ব্যবস্থাটাকেও একই সঙ্গে পুশ করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আপনারা জানেন যে 23 তারিখে অলরেডি হাসিনা দিল্লিতে একটা প্রকাশ্য সভায় আসবে। অলরেডি 2টা প্রাক্তন মন্ত্রী একটা প্রেস কনফারেন্স করে ফেলাইছে।
সো এগুলো হচ্ছে ইন্ডিয়ানদের একটা পাল্টা প্রোগ্রাম যে আছে, এটা কম বেশি সবাই নিশ্চিত। আমি বিশ্বাস করি যে এরকম একটা প্রোগ্রাম আছে। এখন সেটা কতটা মারাত্মকভাবে আগে আসবে, কতটা আসবে না, এটা নিয়ে হয়তো ফারাক হতে পারে, কিন্তু আসবে যে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে মূল একটা কথা হচ্ছে যে এইটা কি ইন্ডিয়ানরা, এবং স্বভাবতই হাসিনাদেরকে সামনে দিয়ে পিছনে ইন্ডিয়ানরা থাকবে। আগে সেটা যদি তাদের সামরিক বাহিনী হয়, একটু হটকারী হবে, যদিও অতদূর ভাববে না হয়তো সহজে, কিন্তু চেষ্টা করবে সব রকমভাবে সাহায্য দিয়ে, সাপোর্ট দিয়ে আওয়ামী লীগের জন্য বাংলাদেশে ঢুকে, এটুকু করবেই তারা। আর আরেকটা পয়েন্ট বলেছিলাম যে ইউজুয়ালি ইলেকশনের পর দিন অ্যাডমিনিস্ট্রেশন হয়ে যায় সবচেয়ে দুর্বল। মূল কারণ হলো এখন যারা পুলিশে আছে, আমলাতে আছে, তারা ওত পেতে অপেক্ষা করতেছে নতুন সরকারটা কে আসতেছে, তার সাথে আমার লাইন ঘাট করতে হবে, ভালো পদ পদবি নিতে হবে, স্যার আমি আপনার জন্য একেবারে খেদমত করে দেব, আমারই খালি অমুক মন্ত্রণালয়ে একটু বসান আমাকে, অথবা অমুক এসপিটা আমাকে দায়িত্ব দেন, অমুক আইজিটা দায়িত্ব নেন আমাকে। সো এগুলোর জন্য আমাদের পুরনো অভিজ্ঞতায় আমরা দেখেছি যে পুরা প্রশাসন ওত পেতে থাকে ইলেকশনের পর দিন, এবং তারা পরদিনে যেন দৌড়াতে থাকে যে ক্ষমতাসীন কারা হচ্ছে, তাদের নেতাদের বাড়ি বাড়ি, তখন স্বভাবতই প্রশাসন একদম ভেঙে পড়ে। এটা আমাদের পুরনো রেওয়াজের অভিজ্ঞতাতে দেখা গেছে। এটা সবচেয়ে মারাত্মক হয়েছিল 2001 সালে। এটা বলে আমি এই প্রসঙ্গটা ফুল স্টপ টানবো, কিন্তু সাথে অন্য একটা প্রসঙ্গের দিকে যাব এখন। এইটা ঘটার সম্ভাবনা প্রবল, যেটা আগে বললাম যে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে ইলেকশনের পর দিন থেকে। এখন এটা নিয়ে কি ইউনূস সাহেব অ্যাওয়ার্ড না? উত্তর হলো, আমি যতটুকু জানি ইউনূস সাহেবের কোনো প্রস্তুতি নেই ব্যাপারে, উনি একেবারেই অ্যাওয়ার্ড না। ওনার কানে কি এই সম্ভাবনা কথাটা দেওয়া হয়েছিল? আমার জানা মতে ইয়েস, দেওয়া হয়েছিল। উনি কি সেটা নিয়ে কোনো প্রস্তুতি নিতে রাজি হয়েছেন, আগ্রহ হয়েছেন? আমি জানি না, আমি দেখি নাই। ওকে, বরং কি দেখতেছি আমরা, উনি এখনো আছেন গণভোটে হ্যাঁ না দিবে কিনা, হ্যাঁ ভোট দিবে কিনা ওটার মাথা কামাতে আছে। যেমন দেখেন গতকালকে অন্তত 2টা মন্ত্রীর কাণ্ড কারখানা নিয়ে রিপোর্ট হয়েছে পত্রিকায়। তারা একটা বোধহয় পটুয়াখালী, একটা ভোলা, একটা বোধহয় এরকম কোন একটা উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের কোথাও একটা জায়গায় দেখ আমরা বক্তৃতা শুনেছি, পররাষ্ট্রমন্ত্রী একটা ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে বক্তৃতা মারতেছে। এটা খুব রেয়ার। পররাষ্ট্রমন্ত্রী, খেয়াল রাখেন। আর দ্বিতীয় জন হল নৌ পরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিগেডিয়ার সাখাওয়াত। এ তো আর এক কুতুব। শুরুর দিকে ছিলেন উনি ওয়াকারের লোক, এখন হয়েছেন উনি নিউজের লোক। নৌ পরিবহনের মানে এই পোর্টগুলা বিদেশিদের দেওয়ার ক্ষেত্রে উনি হলেন হাতিয়ার ইউনূস সাহেবের। এখন এই 2 মন্ত্রী গেছে 2টা ডিস্ট্রিক্ট গিয়ে এখন বলতে বলা হয়েছে গণভোটে হ্যাঁ এর পক্ষে। উনারা তো ওস্তাদ কম না, ওখানে গিয়ে যে যা মন সেটাই কথা বলছে। খেয়াল করে, যেখানে বলার কথা ছিল 13 তারিখে কি হবে, প্রশাসন যেন ভেঙে না পড়ে সেই প্রসঙ্গে কথা বলার কথা, আর উনারা বলতেছেন কি গিয়া দেখেন, আমাদের গিয়ে বলছে দেখেন, খোলা যদি কথা বলতে দেওয়া হয় তো যে যার মতন করে বলে ফেলায়। তো ওই সাহেব গিয়ে বলে বসছেন, ভাই আমাদেরই তো একটা অংশ চায় না যে ইলেকশনটা ভালোভাবে হোক। কয় কি দেখেন, আমি পড়তেছি, আমাদেরই একটা অংশ চায় না নির্বাচন ভালো হোক, পররাষ্ট্র উপদেষ্টা যুগান্তরকে কথা বলেছেন। বুঝল, ওকে বলতে বলছে কি যে আপনি যেন গণভোটে হ্যাঁ পক্ষে ভোটটা দেয়, এটা ক্যাম্পেন করতে পাঠাইছে ওরা। ইউনূস সাহেব ওদেরকে পাঠাইছে এই ক্যাম্পেনটা করতে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে। কিন্তু উনি বলেছেন কি, এটা বলছেন না বলছেন, এর নিজে বানায় বলতে গিয়ে প্যাঁচ লাগাইছেন। আমাদেরই একটা অংশ আছে চায় না নির্বাচন ভালোভাবে হোক, বুঝছি না। আচ্ছা, ওদিকে দেখেন ব্রিগেডিয়ার সাখাওয়াত কি করছেন, উনি আরো 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 অনেক কাটে উপরে। উনি বলতেছেন প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নয়, ক্ষমতা হবে ক্যাবিনেট, আর ক্যাবিনেট মানে মন্ত্রিসভা আর কি, আর রাষ্ট্রপতির সাথে ক্ষমতা ভাগাভাগি করতে। আচ্ছা, কোন দিকে রাষ্ট্রপতির সাথে ক্ষমতা ভাগাভাগি করতে হবে, এটা কোথায় লেখা আছে?
এটা আপনি ওখানে বক্তৃতা দিয়ে বলার কি আছে? রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী ক্ষমতা ভাগাভাগি করবে কিনা, এই কথাগুলো লেখার কথা ছিল আপনার জুলাই সনদে। আপনি কতটুকু কি লিখছেন, যাই লিখে থাকুন না কেন, ওইটার কোনো বাস্তবায়ন হবে না। কেন? কারণ আপনি ইউনূস আর আপনি এই আলী রিয়াজ সাহেব ওখানে লিখে রাখছেন। এই সনদ মনে যাই লিখে রাখেন না কেন, এগুলা পাশ হতে গেলে র এর পারমিশন লাগবে। বাস্তবত তাই বানাইছেন। কেন? আপনারা বলেছেন এইটা পাশ হতে গেলে সংসদে পাশ হতে হবে, সংসদের মেজরিটি লাগবে। ক্ষমতাসীন দল যদি ভোট দেয় তাহলে এটা পাশ হবে, আদারওয়াইজ এটা খোদা হবে। আর যদি ধরে নেই যে বিএনপি ক্ষমতা আসতেছে, তাহলে বিএনপি সালাউদ্দিন ঠিক করবে। সালাউদ্দিনকে কে ঠিক করবে? ও কি বলবে? এইটা ঠিক করবে র। বোঝা গেল? 9 বছর চেয়ে এমনি এমনি ইন্ডিয়া থেকে আসে নাই। সালাউদ্দিনের সংবিধান বিশেষজ্ঞ ইন্ডিয়ানরাই ওখানে তার মুঠাটা ধরে বসে আছে যে কনস্টিটিউশনে কি ঢুকবে আর কি ঢুকবে না, এটা আমি র ঠিক করে দেব সালাউদ্দিনের মাধ্যমে। তাইলে প্রেসিডেন্ট আর প্রধান রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভাগাভাগি হবে কিনা, এইটা কি এখন সাকওয়াত সাহেব ওখানে বক্তৃতা দিলে হবে? এইবার বুঝতে পারতেছেন তাদের কি করা উচিত ছিল আর তারা কি করে বাড়িতেছে। এইটা পাশে উদাহরণ হিসেবে দিলাম আপনাদেরকে আমি, যে এই ইউনূস সাহেবকে দিয়ে যে কিছুই হবে না, উনি যে নিজের স্বার্থটা রক্ষা করতে পারবেন না, এগুলো হচ্ছে তার প্রমাণ। যেখানে 13 তারিখ থেকে কি হবে, প্রশাসন যাতে ভেঙে না পড়ে তার জন্য কি করতে হবে তার কোনো হুঁশ নাই। ইউনূস সাহেব বেহুশ, ইউনূস সাহেব বেকায়দা, বেখেয়াল, এই সম্পর্কে তার কোনো ধারণা নেই, কোনো চিন্তাও নেই। তার মন্ত্রীরা যেই নিয়ে বিষয় নিয়ে কথা বলতেছে, এটা তাকে বলতে বলে পাঠানোরও একটা পটুয়াখালীর জায়গায় ডিস্ট্রিক্টে গিয়ে এই কথা বলার কোনো মানে হয় না তো। আসলে এর কোনো ইমপ্লিকেশন নেই, এর কোনো প্রভাব নেই। তাহলে সাকওয়াত সাহেব কথা বলছে কেন? এটা দিয়ে বোঝা যায় যে ইউনূস সাহেব কি ব্রিফিং দিয়ে তাদেরকে পাঠাইছে। সো এই অবস্থায় ইন্ডিয়ানরা 13 তারিখ কি করবে, হাসিনা কি করবে অনুমান করতে পারেন। থ্যাংক ইউ।